আমি বললাম, আহ, এভাবে কেউ টান দেয়? রুদ্র বলল, কই ছিলি তুই? তুই জানিস না আমি তোকে না দেখে থাকতে পারি না? রেগে গিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলল। আমি বললাম, আরে বাবা, আমি একটা কাজে গিয়েছিলাম, আর এসব পাগলামের মানে কি? রুদ্র বলল, আমি পাগল তো তোমার জন্যই হয়েছি। আমি বললাম, শুধু পাগল না, শয়তান পাগল। রুদ্র বলল, দেখো, এখন যেহেতু তুমি চলে এসেছো, তাহলে তোমাকে তো শাস্তি পেতেই হবে। আমার এবার ভয় লাগতে লাগলো, না জানি কি করে বসে। রুদ্র বলল, যা ইচ্ছা ভাবো, আজকে আর তোমাকে ছাড়ছি না। আমি বললাম, দেখো রুদ্র, আমাকে না যেতে হবে। আমার কথা বলার সাথে সাথে রুদ্র রেগে আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো। তারপর আমার গলায় তার সরু দাঁতগুলো বসিয়ে দিল। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। রুদ্র বলল, সরি ময়না পাখি, তোমাকে আমার কাছে রাখার জন্যই এরকম করলাম। যদি এরকম না করতাম তাহলে তুমি আমার কাছে থাকতেই চাইতে না। এই বলে আমাকে শুইয়ে দিয়ে রুদ্র আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। প্রায় 2 ঘন্টা পর আমার জ্ঞান ফিরল। তাকিয়ে দেখি রুদ্র আমার পাশে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমার প্রচুর রাগ হলো। আমি বললাম, আমাকে ব্যথা দিয়ে খুব আরামে ঘুমানো হচ্ছে তাই না? দাঁড়ো, মজা দেখাচ্ছি। এই বলে আমি রুদ্রের গালে একটা জোরে কামড় দিলাম। রুদ্র আহ বলে চিল্লা দিল। আমি হাসতে হাসতে শেষ। আমি বললাম, কি কেমন দিলাম? আমাকে তো আরও জোরে কামড় দিয়েছিলে, এবার বুঝো মজা। রুদ্র কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এই যে রাজামশাই, কি হলো, বোবা হয়ে গেলে নাকি? রুদ্র বলল, তাও তাও কোনো কথা বললো না। আমি আবার বললাম, আমি বললাম, কি হলো? আর কিছু বলার আগেই আমার ঠোঁট নিজের ঠোঁটের আয়ত্তে নিয়ে নিল। আমি হাত পা ছোড়াছুড়ি করতে লাগলাম, ধাক্কাও দিতে লাগলাম, কিন্তু কোনো কাজ হলো না। প্রায় 10 মিনিট পর আমি ছাড়া পেলাম। আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। তারপর আমি শোয়া থেকে উঠে এক দৌড় দিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি কেউ নেই, সবাই সবার রুমে। আমি বললাম, যাক বাবা, বেঁচে গেলাম। এই বলে আমি এক দৌড় দিয়ে বাইরে চলে আসলাম। তারপর গাড়ি নিয়ে ভাইয়াদের কাছে যাওয়ার জন্য বের হলাম। আর এইদিকে রুদ্র বলল, না ময়না পাখি, আমার পক্ষে আর তোমার কাছ থেকে দূরে থাকা সম্ভব নয়। কালকে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। একবার বিয়েটা হয়ে যাক, তারপর দেখে তুমি কি করে পালাও। মুচকি এসে বলল। বলেই রুদ্র ঘুমিয়ে পড়ল। আর আমি চলে আসলাম ভাইয়াদের কাছে। এসে দেখে লোকটার এখনো জ্ঞান ফেরেনি। আমাকে দেখে সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? বড় ভাই বলল, না কিছু না। ছোট ভাই বলল, যা হবার বাসায় গিয়ে হবে। আমি বললাম, কি হবে বাসায় গিয়ে? জনি ভাই বলল, সেটা বাসায় গেলেই বুঝতে পারবি। আমি বললাম, ও আচ্ছা। আমাদের কথার মাঝে লোকটা জ্ঞান ফিরল। লোকটা চোখ খুলে আমাদের দিকে তাকালো। অজানা সে লোকটি বলল, কে তোমরা? আমি বললাম, "আ- একদম না। আমার সামনে আমার ভাইদের সাথে কেউ রেগে তো দূরে থাক, কেউ চোখ তুলে পর্যন্ত কথা বলে না, তাই আওয়াজ নিচে।" অজানা সে লোকটি বলল, কে তোমরা, আর আমাকে এভাবে ধরে নিয়ে আসলে কেন? বড় ভাই বলল, আমাদের এত তাড়াতাড়ি ভুলে গেলেন চাচ্চু? চাচ্চু শব্দটা শোনার পর অজানার চোখগুলো বড় হয়ে গেল। অজানা সে লোকটি বলল, ফারদিন, ফারহান আর ফারিয়া। অবাক হয়ে বলল। ছোট ভাই বলল, যাক, তাইলে চিনতে পেরেছেন তাহলে? আমি বললাম, আমি তো ভাবছিলাম আমাদের মনেই পড়বে না আপনার। জনি ভাইয়া বলল, যাক, আমাদের আর কষ্ট করতে হলো না। আসুন এবার অজানা সেই ব্যক্তির সম্পর্কে জেনে নেওয়া যাক। সাইফুল সিদ্দিকী, আমার একমাত্র চাচা। আমাদের 3 ভাই বোনের ধারণা তিনি আমার বাবা মাকে মেরেছেন এবং আমাদেরকেও মারার চেষ্টা করছেন। কিন্তু আমরা 3 ভাই বোন ভাগ্যক্রমে বেঁচে যাই। কিন্তু তিনি মনে করেছেন আমরা মারা গেছি। তিনি আমাদের খুব ছোটোবেলায় দেখেছিলেন, তাই আমাদের এখনও দেখেও চিনতে পারেননি। এবার গল্পে যাওয়া যাক। সাইফুল সিদ্দিকী বলল, তোরা 3জন বেঁচে আসিস? রেগে গিয়ে বলল। বড় ভাই বলল, তোকে মারার জন্য তা আমাদের বেঁচে রাখিয়েছে আল্লাহ। ছোট ভাইয়া বলল, শুধু আমাদের না, তুই আরও হাজার হাজার মানুষের জীবন নষ্ট করে দিয়েছিস। আমি বললাম, শুধুমাত্র টাকার জন্য? সাইফুল বলল, তোদের মা বাবাকেও আমি টাকার জন্যই মেরেছিলাম, আর তোদেরই মারবো। আমরা সবাই একসাথে হেসে উঠলাম। আমি বললাম, আগে তো নিজে বাঁচ, তারপর আমাদের মারিস।
সাইফুল বলল, তার মানে আমার এতদিন অজানা শত্রু তোরাই ছিলি? আমি বললাম, কোনো সন্দেহ আছে নাকি? বড় ভাই বলল, না, অনেক কথা হয়ে গেছে, এবার তোর মরার সময়। সাইফুল সিদ্দিকী আর কিছু বলার আগেই বড় ভাইয়া ওর মাথা বরাবর একটা গুলি করলো। আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। বড় ভাইয়া বলল, জনি তুই কি জানিস তোকে এখন কি করতে হবে? জনি ভাইয়া বলল, খুনটাকে অ্যাক্সিডেন্ট বলে কেসটা থামাচাপা দিতে হবে। বড় ভাইয়া বলল, গুড। আমি বললাম, ভাইয়া চল এখান থেকে। তারপর আমরা সবাই বাসায় চলে আসলাম। বাসায় আস্তে আস্তে আমাদের গভীর রাত হয়ে গেল। আমরা এসে ফ্রেশ হয়ে নিচে সবাই খেতে গেলাম। সবাই খাবার টেবিলে বসে আছে। বিশাল বলল, তা যা হয়েছে ভালোই হয়েছে। ভাবিন বলল, বড় ভাইয়া বলল, এসব বিষয়ে আর কোনো কথা হবে না। আমি বললাম, বড় ভাইয়া বলল, টুকু, আমার একটা জরুরি কথা বলার আছে। আমি বললাম, বল। বড় ভাইয়া বলল, আমি না ছোটু বলবে। আমি বললাম, বল। আমি খেতে খেতে বললাম, ছোটো ভাইয়া বলল কালকে তোকে দেখতে আসবে। আমি এই কথা শুনে বিষম খেলাম, আর সবাই মিটিমিটি হাসতে লাগলো। আমি পানি খেয়ে ভাইয়াদের দিকে তাকালাম। আমি তাদের দিকে রাগীভাবে তাকিয়ে আছি। বড় ভাইয়া বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, আমি যা বলেছি তাই হবে। আর শোন, তোর কোনো পছন্দ থাকলে বলে যা, কারণ আমি যার সাথে বিয়ে ঠিক করবো তার সাথে তোর বিয়ে হবে। আমি অসহায়ভাবে ছোটো ভাইয়ের দিকে তাকালাম। ছোটো ভাইয়া বলল, ভাইয়া যা বলেছে তাই হবে। বিশাল বলল, তার মানে সামনে একটা বিয়ে খাচ্ছি? ভাবিন বলল, কি মজা, জানুর বিয়ে। আমি তাদের দিকে চোখ রাঙিয়ে তাকালাম। আমি বললাম, তা কে সে মহামানব যে আমাকে বিয়ে করতে আসবে? বড় ভাইয়া বলল, সেটা আসলে দেখতে পাবি। ছোটো ভাইয়া বলল, আমার খাওয়া শেষ। আমি বললাম, যা যা, এখন আমারে বিপদে ফেলে তোরা সবাই যার যার ঘরে যেয়ে নাগিন ডান্স দে। বড় ভাইয়া বলল, ঠিক করে কথা বল, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। আদর দিয়ে দিয়ে তোকে একদম বাদর করে ফেলেছি। এই বলে ভাইয়া চলে গেল। ছোটো ভাইয়াও চলে গেল। বিশাল আর ভাবিন আমার সাথে বসে আছে। বিশাল বলল, কাহিনী কি হলো? ভাবিন বলল, আমিও তাই ভাবছি। আমি বললাম, কি আর হলো, আমার কপাল পড়লো। বিশাল বলল, না সে তো ঠিক আছে। আমি বললাম, কি বললি? বিশাল বলল, না মানে কিছু না। ভাবিন বলল, সবই তো বুঝলাম, কিন্তু ভাইয়া এভাবে রাগ করলো কেন? আমি বললাম, ওই বড় বেটার মাথায় আমার বিয়ের ভোজ চাপছে। এই বলে আমি ওপরে চলে আসলাম। আমি বললাম, আমি কি রুদ্রকে একটা কল দিব? দিয়ে দেখি। আমি আর কিছু না ভেবে রুদ্রকে কল দিলাম। আমি বললাম, হ্যালো। রুদ্র বলল, বলো পাখি। আমি বললাম, ভাইয়া আমার বিয়ে ঠিক করে ফেলেছে। রুদ্র বলল, তো বিয়ে করে ফেলো। আমি বললাম, কি বললা? আমি অবাক হয়ে বললাম। রুদ্র বলল, বললাম বিয়ে করে ফেলো। আর রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আমি বললাম, তুই কুত্তা, আর কোনোদিন আমার সামনে আসবি না। আর কোনোদিন আমার সাথে কথা বলতে আসলে তোর ঠ্যাং ভেঙে তোর গলায় ঝুলিয়ে দেবো, কুত্তা বেটা। এই বলে আমি কল রেখে দিলাম। আমি বললাম, আমিও কালকে বিয়ে করে নিব। আমার কি ঠেকা পড়েছে ওই বেটার জন্য কষ্ট পাওয়ার? বিশাল বলল, আসবো? আমি বললাম, আয়। বিশাল বলল, চল চা খেতে যাই। আমি বললাম, চল, শুধু আমি আর তুই। ভাবিন বলল, আমিও আছি জানু। আমি বললাম, আচ্ছা চল। এই বলে আমরা তিনজনই চাদর গায়ে বেরিয়ে পড়লাম। আমরা মামাদের দোকানে গিয়ে বসলাম। দেখলাম একটা পিচ্চি মেয়ে বসে আছে। মেয়েটা এত সুন্দর যে আমিও মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছি। বিশাল আর ভাবিনও তাকিয়ে আছে। আমি এবার কাশে দিয়ে উঠলাম। আমাদের দেখে মামা বলল, কি গো আম্মা, এতদিন পর আমার কথা মনে পড়লো? আমি বললাম, মামা। তা মামা, এটা কি তোমার মেয়ে? মামা বলল, আম্মা। বিশাল বলল, এইভাবে এত রাতে যে মেয়েটাকে এইভাবে রেখেছো, যদি কোনো বিপদ হয়? মামা বলল, কি আর করবো আব্বা, হেই ভয়ে তো মাইয়াটারে আমার কাছে রাখি। আমি বললাম, তা আবু তোমার নাম কি? মেয়ে বলল, আমার নাম সামিয়া রহমান। ভাবিন বলল, কিসে পড়ো? সামিয়া বলল, আমি এবার এইচএসসি দেবো। বিশাল বলল, চলবে। আমি আর ভাবিন অবাক হয়ে তাকিয়ে আছি। আমি বললাম, কি চলবে? ভাবিন বলল, কিরে বল, কি চলবে? বিশাল বলবো, পরে বলবো। আমি বললাম, আচ্ছা। ভাবিন বলল, তা মামা, আমাদের তিনজনকে 3টা মালাই চা দাও। আমি বললাম, আচ্ছা মামা, তুমি আর তোমার মেয়েকে আমাদের সাথে থাকবে? আমার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মামা বলল, কি বলছো কি আম্মা? আমি বললাম, আমি যা বলছি ঠিকই বলছি। বড় ভাইয়া বলল, টুকু একদম ঠিক বলেছে। আমরা পিছনে ফিরে দেখি বড় ভাই আর ছোট ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে দেখে বললাম, তোমরা এখানে? ব্রুকুচকে বললাম। ছোট ভাইয়া বলল, আমরাও চা খেতে এসেছি। মামা বলল, কি কইতাছো আব্বারা? আমি বললাম, একদম ঠিক বলেছে, তোমরা কালকে আমাদের বাড়িতে চলে আসবে। বড় ভাইয়া বলল, মামা, আর কোনো কথা না। ছোট ভাইয়া বলল, এবার চা দাও। মামা বলল, তোমরা খুব ভালো আমারা, আমি তোমাগর লাগে আল্লাহর কাছে দোয়া করবো। কান্না করতে করতে বলল। ভাইয়াদের চোখ গেল সামিয়ার দিকে। বড় ভাই বলল,
কি গো আমাদের সাথে থাকবে তো আমাদের বোন হয়ে? সামিয়া এবার কেঁদে দিল। ছোট ভাইয়া বলল, আসলে আমাদের বোন তো কয়দিন পর শ্বশুরবাড়ি চলে যাবে, তাই আমাদের আরেকটা বোন দরকার, তাই যাবে আমাদের সাথে? সামিয়া মাথা নাড়ল, মানে যাবে? আমি আমার ভাইয়াদের দিকে ব্রু কুঁচকে তাকিয়ে আছি। আমার চোখে পানি টলমল করছে। আমি বুঝতে পারছি না আমি কি কি এমন করে ফেললাম যে সবাই আমাকে এভাবে বাড়ি থেকে তাড়াতে চায়। আমি চোখের পানি মুছে চা খাওয়ার মন দিলাম। আমি বললাম, তা মামা আমি কালকে তোমাদের নিতে আসবো। মামা বলল, আচ্ছা আম্মা। তারপর আমরা চা খেয়ে চলে আসলাম। আমি এসে আমার রুমে চলে গেলাম। আমি গিয়ে মা বাবার ছবি নিয়ে কান্না করতে লাগলাম। আমি বললাম, তোমরা কেন চলে গেলে? আমি তোমাদের খুব মিস করছি মা বাবা, কান্না করতে করতে বলল। কান্না করতে করতে আমি ঘুমিয়ে গেলাম। রাত 3:30। আমার মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরে আছে। আমি চোখ খুলে দেখি রুদ্র। আমার এবার রাগ উঠে গেল। আমি ঠাস করে রুদ্রের গালে একটা থাপ্পড় দিলাম। রুদ্র বলল, আহ। আমি বললাম, তুই এখানে কেন? রাগে চিল্লিয়ে বলল। রুদ্রের চোখ মুখ রাগে লাল হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আসলে আমার খুব রাগ হয়েছিল তাই। রুদ্রের চোখ মুখ আরও লাল হয়ে গেল। আমি ভয় পেয়ে এবার কেঁদেই দিলাম। আমি বললাম, ভ্যা ভ্যা ভ্যা, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমাকে মারবো না। রুদ্র খুব হাসি পেল, কিন্তু হাসলো না। রুদ্র বলল, ঠিক তো? আমি বললাম, হুম। রুদ্র বলল, কিন্তু শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি বললাম তো আর করবো না। রুদ্র বলল, এখন শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি বললাম, কি? রুদ্র বলল, তুমি বসে থাকবে আর আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আর তুমি আমার মাথায় বিলি কেটে দেবে। আমি বললাম, কি? আমি ঘুমাবো না? রুদ্র বলল, না। দেখো তুমি যদি না মানো তাহলে আমি বললাম, না না আমি রাজি। রুদ্র বলল, গুড। তারপর আমি উঠে বসলাম। তারপর রুদ্র আমার কোলে মাথা রাখলো আর আমি ওর মাথায় বিলি কেটে দিতে লাগলাম। হঠাৎ করে রুদ্র আমার পেটে মুখ গুজলো। আমি কেঁপে উঠলাম। আমি বললাম, দেখো আমার কিন্তু ঠান্ডা লাগছে। রুদ্র বলল, তোমাকে আমি কথা বলতে বলি নেই। আমি আর কোনো কথা বললাম না। তারপর রুদ্র ঘুমিয়ে গেল আর আমিও রুদ্রের বুকের উপরে ঘুমিয়ে পড়লাম। সকাল। চাচি বলল, আম্মা ওঠো না, আর কতক্ষণ ঘুমাইবা? আমি বললাম, চাচি আরেকটু ঘুমাই। চাচি বলল, না আম্মা, তোমার ভাইয়ারা রাগ করবো, তাড়াতাড়ি উঠে পড়ো আম্মা। আমি বললাম, না আমি আরও ঘুমাবো। চাচি বলল, আম্মা উঠো না। আমি বললাম, আচ্ছা আর 2 মিনিট। বড় ভাইয়া বললো, আর 2 সেকেন্ডও না। আমি বললাম, প্লিজ ভাইয়া। বড় ভাইয়া বললো, টুকু ওঠ। আমি আর কথা না বাড়িয়ে উঠে ওয়াশরুমে চলে গেলাম, ভাইয়ার সাথে কোনো কথা না বলে। আমি ওয়াশরুমে গেলেই ভাইয়া বাইরে থেকে বলে উঠলো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসবি। আমি চুপ করে রইলাম। বড় ভাইয়া বুঝতে পেরেছে যে আমি রাগ করেছি, তাই বলল। বড় ভাইয়া বলল, রাগ করে লাভ নাই, তাড়াতাড়ি নিচে চলে আসবি। আমি কোনো কথাই বললাম না। বড় ভাইয়া এই বলে চলে গেল। আমি ফ্রেশ হয়ে এসে নিচে গেলাম। গিয়ে দেখি এলাহি কাণ্ড, পুরা বাড়িতে সবাই কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছে। বিশাল আর ভাবিন বসে বসে নাস্তা খাচ্ছে। দেখলাম চা মামা আর তার মেয়েও চলে এসেছে। আমি বললাম, তা মামা কেমন আছো? মামা বলল, ভালো আম্মা, তুমি কেমন আছো? আমি বললাম, আমিও ভালো আছি। তা সামিয়া কেমন আছো? সামিয়া বলল, ভালো আপু। আমি বললাম, আচ্ছা এসে যখন পড়েছো চলো একসাথে নাস্তা করে নেই। মামা বলল, না আম্মা, তোমরা খাও, আমরা আছি। আমি বললাম, বেশি কথা না বলে খেতে আসো তো। তারপর মামা আর সামিয়া আমাদের সাথে খেতে বসলো। বিশাল বলল, খাচ্ছে আর সামিয়ার দিকে তাকাচ্ছে। সামিয়াও একটু পর পর তাকাচ্ছে। আমি আর ভাবিন শুধু ওদেরকে দেখছি। আমি বললাম, বিশাল খাবার খা ঠিক করে। ভাবিন বলল, এভাবে চারিদিকে তাকিয়ে খাবার খেলে খাবার গলায় আটকিবে। বিশাল বলল, আমি খাচ্ছি তো। আমরা সবাই খাওয়া শেষ করে সোফায় গিয়ে বসলাম। তারপর আমার 2 ভাই আসলো, তাদের হাতে অনেকগুলো ব্যাগ। আমার 2 ভাই এসে আমার 2 পাশে বসলো। বড় ভাই বলল, দেখ টুকু, আমরা তোর জন্য এই শাড়িটা কিনেছি। ছোটো ভাই বলল, তুই আজকে এই শাড়িটাই পরবি। আমি দেখলাম শাড়িটা খুবই সুন্দর, নীল কালারের একটা শাড়ি। আমি বললাম, তারপর ভাইয়ারা বাড়ির সবাইকে ডাক দিল, সবাইকে জামা কাপড় দিল। রহিম, চাচা চাচি, চা মামা, সামিয়া, সবাইকে। ছোটো ভাইয়া বলল, আজকে সবাই এই জামাগুলোই পরবেন। সবাই একসাথে হা বলল। বিশাল আর ভাবিনের জন্যও আনলো আর নিজেদের জন্য আনলো। এইভাবে সার্কাস কাল কেটে গেল। দুপুরে আমি রুমে বসে আছি, ভাইয়ারা আমার রুমে আসলো। বড় ভাই বললো, একটুকু তাড়াতাড়ি রেডি হয়ে নে, তারা সবাই বিকেলে চলে আসবে। ছোটো ভাই বললো, তোদের মেয়েদের সাজতে তো অনেক টাইম লাগে। আমি বললাম, তোমরা যাবা? ভাইয়ারা হেসে চলে গেল। আমি শাওয়ার নিয়ে আসলাম। এসে দেখি সামিয়া আমার রুমে বসে আছে। আমি তাকে দেখে মুচকি হাসলাম। আমি বললাম, কি সামিয়া, রেডি হবা না? সামিয়া বলল, হব তো, তোমাকে রেডি করিয়ে তারপর
হব। আমি বললাম আমাকে রেডি করবে তুমি? সামিয়া বলল তোমাকে শাড়ি পরাবো, তুমি নাকি শাড়ি পরতে পারো না। আমি বললাম তোমাকে কে বললো? সামিয়া বলল বিশাল ভাইয়া। আমি বললাম ও আচ্ছা, তাহলে শুরু কর। সামিয়া বলল ঠিক আছে। তারপর সামিয়া আমাকে শাড়ি পরিয়ে দিল, তারপর সে নিজেও শাড়ি পরলো। আমি একদম হালকা সাজলাম, সামিয়া হালকা সাজলো। আমি ভাইয়াদের দেওয়া নীল শাড়িটা পরলাম, হাতে নীল চুড়ি, চুলগুলো ছেড়ে দিলাম, হালকা লিপস্টিক আর কাজল, কানের দোল, ব্যাস আমি রেডি। আর সামিয়া আজকে লাল শাড়ি পরেছে, হালকা সাজা, তাকে খুবই সুন্দর লাগছে। আমি বললাম বাহ সামিয়া, তোমাকে তো খুবই সুন্দর লাগছে। সামিয়া লজ্জা পেয়ে গেল। সামিয়া বলল আপু তোমাকেও খুব সুন্দর লাগছে। আমাদের কথার মাঝে বড় ভাইয়া আসলো, আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর বলল বাহ আমার টুকুকে তো খুবই ভালো লাগছে। আমি বললাম তোমাকেও লাগছে, কিন্তু ভাইয়া তুমি এভাবে এত সুন্দর করে সেজেছো কেন? বড় ভাই বললো সেটা পরেই বুঝতে পারবি, এখন চল, ওরা সবাই চলে এসেছে। আমি মন খারাপ করে বললাম চলো। তারপর আমি ভাইয়া আর সামিয়া নিচে নামলাম। আমি মেহমানদের দিকে একবারও তাকালাম না। কথা বলল তা মেয়ে কি এভাবে নিচের দিকে তাকিয়ে থাকবে নাকি আমাদের ছেলেকেও দেখবে? আমি কণ্ঠ শুনে অবাক হয়ে সবার দিকে তাকালাম। দেখলাম রুদ্র আর তার পরিবার আমার সামনে বসে আছে, আর বাকি সবাই মিটিমিটি হাসছে। আমি রুদ্রের দিকে তাকাতে রুদ্র আমার চোখ মারল। আমি তার দিকে রাগীভাবে তাকালাম। তারপর আমি লজ্জা পেয়ে আবার নিচের দিকে তাকালাম। নিহাল বলল আচ্ছা আমরা কিন্তু আজকে 3টি বিয়ে ঠিক করতে এসেছি। আমি আরেক দফা অবাক হলাম। কথা খান আমার চোখের ভাষা বুঝতে পেরে বললেন মেহেক ফারদিন, রুষা ফারহান আর ফারিহা রুদ্র। আমি অবাক হয়ে ভাইয়াদের দিকে তাকালাম, ভাইয়ারা আমার দিকে তাকিয়ে হাসছে। তারপর সবার মধ্যে অনেক কথা হলো। নিহাল বলল এবার না হয় 3 জুটি একটু আলাদাভাবে কথা বলুক। তারপর আমরা 6 জনই 3টা রুমে গেলাম। অন্যদিকে আরমান বলল আদি পিতা এই বিয়েগুলো হয়ে গেলে আর কোনো বিপদ থাকবে না। আমি আমি পিতা বললাম তা থাকবে না, কিন্তু আরমান বলল কিন্তু কি আদি পিতা? আদি পিতা বলল কিন্তু রুদ্রের বউয়ের বাচ্চা হওয়ার সময় প্রাণ হারানোর ভয় আছে। আরমান খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো, তার চোখ দিয়ে পানি পড়ছে। আমি পিতা বললাম শান্ত হও। আরমান বলল কি করে শান্ত হব পিতা? কান্না করতে করতে। রুদ্র যে ফারিয়াকে খুবই ভালোবাসে, তাকে ছেড়ে বাঁচতে পারবে না আমার নাতিটা। কান্না করতে করতে বলল আচ্ছা ফারিয়ার কেন এমন সমস্যা হবে? আদি পিতা বলল কারণ ফারিয়ার অর্ধ ভ্যাম্পায়ার আর অর্ধ হলো আর রুদ্র হলো ভ্যাম্পায়ার কিং। ফারিয়ার অর্ধ ভ্যাম্পায়ার হয়ে ভ্যাম্পায়ার কিংয়ের সন্তান ধারণ করার ক্ষমতা রাখে না, তাই ফারিয়ার প্রাণ সংশয় হতে পারে। আরমান বলল কিন্তু ফারিয়াকে বাঁচানোর কোনো উপায় তো আছে। আদি পিতা বলল আছে, কিন্তু আমি এটা এখন বলবো না, সময় হলেই বলবো, আজ আমি আসি। এই বলে তিনি অদৃশ্য হয়ে গেল। আর আরমান খান চেয়ারে বসে চোখের জল ফেলতে লাগলেন। আমি রুমে এসে দরজা বন্ধ করে রুদ্রকে ইচ্ছে মতো মারতে লাগলাম। আমি বললাম তোর সাহস তো কম না, তুই আমার সাথে মজা করিস? রুদ্র বলল আরে আরে কি করছো কি? আমি বললাম না তোরে হাত দিয়ে মারবো না, আমি তোরে এই বলে আশেপাশে খুঁজতে লাগলাম। তারপর ফুলদানি নিয়ে রুদ্রকে মারতে আসলাম। আমি বললাম আজকে তোর মাথা আমি ফাটায় ফেলবো। রুদ্র আমার হাতগুলো ধরে বিছানায় ফেলে দিল, তারপর আমার উপরে এসে বলল দেখি এবার কি করতে পারো। আমি বললাম বাবা গো আমি গেলাম, হাতিও মনে হয় তোমার থেকে পাতলা আছে। রুদ্র বলল কি বললা? আমি হাতির থেকেও ভারী? আমি বললাম তা নয়তো কি? রুদ্র বলল দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে আমার ঠোঁট জোড়া দখল করে নিল। আমি ছোটার অনেক চেষ্টা করলাম, কিন্তু রুদ্রের সাথে পেরে উঠলাম না। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিল, তারপর মুচকি হাসতে লাগলো। আমি বললাম হাসো কোন দুঃখে? রুদ্র বলল ভাবতেছি তোমার পুরো শরীরে যত শক্তি আছে তা আমার এক হাতের শক্তির সমানও হবে না। আমি বললাম থাকবে কি করে? না আমি তোমার মতো লম্বা, না আমি তোমার মতো জিম করি, আর না আমি তোমার মতো খাই। এই বলে আমি মুখ ফুলিয়ে বসে পড়লাম। রুদ্র বলল ইস এভাবে থেকেও না ময়না পাখি, আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি বললাম দেখো আমাকে এবার বলো কেমনে কি হলো। রুদ্র বলল আসলে আমি কালকে রাত্রে তুমি বের হয়ে যাওয়ার পরেই তোমার ভাইয়াদেরকে কল দিয়ে তোমার আর আমার বিয়ের কথা বলি, কিন্তু তোমার ভাইয়ারা বলল তারা নাকি আমার 2 বোনকে পছন্দ করে আর তাদের বিয়ে করতে চায়। তারপর আমি কথাটা বাবা মাকে বললাম আর তারাও রাজি হয়। তারপর রুষা আর মেয়েকে জিজ্ঞাসা করলাম, তারা আপত্তি জানায়। তারপর বাবা ওদেরকে বুঝিয়ে আজকে নিয়ে আসে। আমি বললাম এই জন্যই এই অবস্থা। রুদ্র বলল কিন্তু আমার মনে হয় না রুষা আর মেহেক এই বিয়ের জন্য রাজি হবে। রুষা রাজি হলেও মেহেক রাজি হবে কি না বলতে পারছি না। আমি বললাম সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। রুদ্র বলল না ভাবতে হলেই ভালো।
অন্যদিকে বড় ভাইয়ের রুমে মেহেক বলল, আপনি আমাকে চিনেন মাত্র কয়েকদিন হয়েছে, আর এর মধ্যে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। রেগে গিয়ে বলল। বড় ভাই বলল, দেখো, আমি তোমাকে ভালোবাসি, আর এটাই আমার জন্য যথেষ্ট। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা জেনে আমার কোনো লাভ নেই। আর শোনো, তুমি আমার রাগ সম্পর্কে জানো না, তাই আমাকে রাগিও না। আর হ্যাঁ, এটা ভেবো না যে তুমি ভ্যাম্পায়ার বলে আমি তোমাদের কোনো ক্ষতি করতে পারবো না। মনে রেখো, আমি কিন্তু অর্ধেক ভ্যাম্পায়ার। মেহেক আমার ভাইয়ার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল, কারণ আমার ভাইয়ার চোখ মুখ লাল হয়ে আছে, মনে হচ্ছে ভাইয়ার চোখ থেকে আগুন বের হচ্ছে। মেহেক বলল, আপনি অর্ধ ভ্যাম্পায়ার? অবাক হয়ে বলল, তার মানে ফারিয়া অর্ধ ভ্যাম্পায়ার? এই জন্যে আমি আর রুষা ফারিয়ার মনের কথা পড়তে পারতাম না, আর এই কারণে আমি আপনার মনের কথা পড়তে পারি না। বড় ভাইয়া বলল, আমার মনের কথা জানার খুব শখ দেখছি। বাঁকা হেসে বলল। মেঘ বলল, না মানে। বড় ভাই বলল, যাই হোক, এখন তুমি নিচে গিয়ে বলবা যে তুমি আমাকে বিয়ে করতে রাজি। মেহেক বলল, কখনো না। এই কথা বলতে দেরি, ভাইয়ার থাপ্পড় দিতে দেরি হয়নি। মেহেক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর চোখে পানি ফেলছে। বড় ভাইয়া বলল, আমার কথার অবাধ্য হওয়ার সাহস কী করে হয় তোর? মেহেক বলল, আপনি আমাকে মারলেন, এই আপনার ভালোবাসা? মেহেকের কান্না দেখে ভাইয়া শান্ত হয়ে গেল। তারপর মেহেকের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। বড় ভাইয়া বলল, আমার কথার অবাধ্য না হলেই হয়। মেহেক কোনো কথাই বলল না। বড় ভাইয়া বলল, তোমাকে যে আমার অত্যাচার সহ্য করতেই হবে মেহেক। তোমাকে অত্যাচার করার কোনো ইচ্ছে আমার ছিল না, বরং আমি তো চেয়েছিলাম তোমাকে ভালোবেসে আপন করে নিতে, কিন্তু তোমার ভাই তো তা হতে দিল না। আমার বোনকে অনেক অত্যাচার করেছে তোমার ভাই, আর আমার বোন আমার কলিজা, তাই তো তোমার ভাইয়ের করা অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে। কথাগুলো বলল মনে মনে। বড় ভাই বলল, এখন নিচে গিয়ে আমি যা বলছি তাই বলবা, যদি তা না হয়। মেহে কিছু বলল না। ছোট ভাইয়ার রুমে রুষা বসে আছে, আর ভাইয়া তার সামনে চেয়ারে নিয়ে বসে আছে। রুষা বলল, কি আর বুঝে, আমার সাথে ঝগড়া করতে মন চায় না? ছোট ভাই বলল, কে বলেছে মন চায় না? রুষা বলল, তাহলে আমাকে বিয়ে করছেন কেন? ছোট ভাই বলল, যাতে তুমি আর আমি সারা জীবন একসাথে ঝগড়া করতে পারি। রুষা বলল, কি? ভাইয়া এবার হেসে দিল। রুষা বলল, তার মানে আমরা বিয়ের পরও এভাবে ঝগড়া করব? ছোট ভাইয়া বলল, তার মানে তুমি বিয়েতে রাজি? বাঁকা হেসে বলল। রুষা বলল, না মানে। রুষা লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ছোট ভাইয়া বলল, ইস, লজ্জা পেলে তোমাকে খুবই সুন্দর লাগে, মনে মনে চায় খেয়ে ফেলতে। রুষা এবার অবাক হয়ে তাকালো। রুষা বলল, তার মানে আপনি মানুষও না, মানুষও খান? ছোট ভাইয়া বলল, বোকা মেয়ে, আমি তো কথার কথা বললাম। রুষা বলল, ও আচ্ছা। ছোট ভাইয়া বলল, আচ্ছা এবার চলো নিচে যাই আর বলি আমরা বিয়েতে রাজি। রুষা বলল, তারপর তারপর আমরা ছয়জনে একসাথে নিচে নামলাম। সবার মুখে হাসি থাকলো, মেহেকের মুখে হাসি ছিল না, আর এটা কেউ খেয়াল না করলেও আমি আর রুদের মা বাবা খেয়াল করছে। আমি বড় ভাইয়ের দিকে তাকাতে ভাইয়া একটা হাসি দিল। বড় ভাইয়া এবার ছোট ভাইয়ের দিকে তাকালো। বড় ভাইয়া বলল, আমি যদি এখন ছোটকে রুদ্রের টুকুর উপর করা অত্যাচারের কথা বলি, তাহলে ও রুষার জীবনটা ধ্বংস করে দেবে, তাই বেটার হবে না বলা। আমি মেহেককে আদর করব, আবার কষ্ট আমিই দেব, কিন্তু ছোট জানতে পারলে রুষাকে সারা জীবন শুধু কষ্টই দিয়ে যাবে। মনে মনে ভাবতে লাগলো আর কি। আমরা সবাই এই বিয়েতে রাজি, তাই এক সপ্তাহ পর বিয়ের ডেট ঠিক করা হয়েছে। সবাই চলে যাওয়ার পরে আমরা তিনজনই যার যার রুমে চলে গেলাম। সবাই খুশি হলেও আমাকে মেহেকের ব্যাপারটা ভাবাচ্ছে। কি হয়েছিল বড় ভাইয়ের রুমে? আমি বললাম, আচ্ছা, আমি বড় ভাইয়ের রুমে গেলেই তো জানতে পারবো। আমাদের 3 ভাই বোনের অর্ধ ভ্যাম্পায়ার বলে আমাদের অদৃশ্য হওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমরা তিনজনই অতীত দেখতে পারি। আর এই অতীত দেখেই ভাইয়া ওই দিন আমার রুমে গিয়ে রুদ্রের করা অত্যাচারের কথা জানতে পেরেছিল। আমি আর দেরি না করে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়ার রুমে গিয়ে দেখি বড় ভাইয়ার রুমে নাই। আমি বললাম, ভাইয়া আবার কই গেল? যাক, আমার জন্য ভালোই হলো। আমি গিয়ে ভাইয়ার বিছানায় বসে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করলাম। আমি সব দেখে স্তব্ধ হয়ে রইলাম। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি বললাম, ভাইয়া মেয়েকে মারলো, কিন্তু কেন? আমাকে জানতেই হবে। আমি এসব ভাবতে ভাবতে ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বড় ভাইয়া বলল, কিরিটুকু, তুই এখানে কোনো দরকার ছিল? আমি বললাম, ভাইয়া কিছু জানার ছিল। বড় ভাইয়া বলল, বল। আমি বললাম,
তুমি আজকে মেয়েকে কেন থাপ্পড় মারলে? আমার কথা শুনে ভাইয়া অবাক হয়ে তাকিয়ে রইল। বড় ভাইয়া বলল, তুই তুই কি করে জানলি? আমি বললাম, সেটা পরে কথা, আগে বলো কেন মারলে? বড় ভাইয়া কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, রুদ্রের জন্য আমি মেহেককে মেরেছিলাম। আমি বললাম, রুদ্রের জন্য? অবাক হয়ে বলল। বড় ভাইয়া বলল, রুদ্রের জন্য। ওই দিন রুদ্র তোকে অনেক মেরেছিল, যা জানার পর আমার কলিজায় আঘাত লেগেছে। এই জন্য আমি রুদ্রকে বোঝাতে চেয়েছিলাম যে বোনকে কষ্ট দিলে ভাইয়ের কতটা কষ্ট হয়, আর তাই আমি প্রতিশোধ নিতে মেহেককে মেরেছিলাম। আমি বললাম, ভাইয়া তুই কি পাগল হয়ে গেছো? বড় ভাইয়া কোনো কথাই বলল না। আমি বললাম, তুমি কি মেহেককে ভালোবাসো না? বড় ভাইয়া বলল, খুব বেশি। আমি বললাম, তাহলে কষ্ট কেন দাও? বড় ভাইয়া বলল, তোকেও যে তার থেকে বেশি ভালোবাসি। আমি বললাম, ভাইয়া রুদ্র আমাকে খুব ভালোবাসে, তাই তো ও বিশাল আর ভাবিনের সাথে আমাকে সহ্য করতে না পেরে নিজেকেও মেরেছে আর আমাকেও। আসলে পাগল হলে যা হয় আর কি। আর আমি তো রুদ্রকে ক্ষমা করে দিয়েছি। বড় ভাইয়া বলল, কিন্তু? আমি বললাম, কোনো কিন্তু না ভাইয়া, আমি চাই তুমি মেয়েকে আর কষ্ট না দিয়ে ভালোবাসো। বড় ভাইয়া বলল, তুই যা চাস তাই হবে, আমি আর মেয়েকে কষ্ট দেব না। আমি বললাম, আর হ্যাঁ, তুমি কিন্তু মেহেককে সরি বলবে। বড় ভাইয়া বলল, আচ্ছা বলবো। আমি চলে আসলাম আমার রুমে। বড় ভাইয়া বলল, কিন্তু কাহিনী হচ্ছে ওই মেয়ে যা পিচ্ছি স্বভাবের, বিয়ের পরে যে কী হবে? এই মেয়ে আমার খেয়াল রাখবে না, আমি ওর খেয়াল রাখবো। হায় রে, আমার কপাল, শেষ পর্যন্ত আমি একটা পিচ্ছির প্রেমে পড়লাম বলে আনমনে হেসে দিল। আমি আমার রুমে এসে দেখি রুদ্রের কল এসেছে অনেকগুলো। আমি কল ব্যাক করলাম। আমি কল দিতে ধরে ফেললো। আমি বললাম, হ্যালো। রুদ্র বলল, কই ছিলে এতক্ষণ? গম্ভীর রাগী সুরে বল। আমি বললাম, আসলে ভাইয়ার সাথে কথা বলতে গিয়েছিলাম। রুদ্র বলল, ও আচ্ছা। আমি বললাম, তা কল দিয়েছো যে কোনো জরুরি কথা ছিল নাকি? রুদ্র বলল, একটু বারান্দা আসো তো। আমি বললাম, এত রাতে বারান্দা যাব, তাও আবার এই শীতের মধ্যে? রুদ্র বল, আসতে বলেছে আসবা, এত কথা কিসের? আমি বললাম, আচ্ছা আসছি। এই বলে আমি বারান্দায় গেলাম। গিয়ে দেখি মহাশয় সাহেব দাঁড়িয়ে আছে, গাড়ির সাথে হেলান দিয়ে। একটা সাদা টি শার্ট পরে আছে, আর একটা ট্রাউজার পরে আছে, আর একটা জ্যাকেট পরে আছে। চুলগুলো এলোমেলো, একদম সেই লাগছে। আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে রুদ্র চলে গেল। অন্যদিকে সামিয়া গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে উঠছে, আর বিশাল সিঁড়ি দিয়ে নামছে। তারপর আর কি, ধাক্কা খেলো দুজনে। সামিয়া পড়ে যেতে নিলে বিশাল সামিয়ার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসলো। সামিয়া বলল, পড়ে গেলাম গো, পড়ে গেলাম, আমার কোমর গেল গো। এখন আমার কি হবে গো? আমার বাচ্চাদের কি হবে? আমার নাতি নাতনির মুখ দেখার হলো না। বিশাল সামিয়ার কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ধমক দিয়ে বলল, এই মেয়ে, কী বলছো এসব? তুমি কি পাগল? তোমার কিচ্ছু হয়নি, চোখ খুলে দেখো। তারপর সামিয়া চোখ খুলে দেখলো সে পড়েনি। সামিয়া এবার দাঁড়ালো। সামিয়া বলল, যাক বাবা, বেঁচে গেলাম, আর হ্যাঁ, থ্যাংক ইউ। এই বলেই সামিয়া বিশালের পাশ কাটিয়ে চলে যেতে লাগলে বিশাল হাত ধরে টান দিয়ে দেয়ালের সাথে ধরলো। বিশাল বলল, আমার যে শুধু ধন্যবাদ চাই না। সামিয়া ভয় পেয়ে গেল। সামিয়া বলল, কি 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 চান? বিশালের খুব হাসি পাচ্ছে সামিয়ার এরকম ফেস দেখে। হাসি দামিয়ে রেখে বলল, আমার যে। সামিয়া বলল, কি? বিশাল বলল, আমার যে এখন। সামিয়া বলল, কি কি এখন? বিশাল বলল, 1 কাপ কফি চাই। সামিয়া স্বস্তির নিঃশ্বাস ফেল। সামিয়া বলল, আমি দিচ্ছি। এই বলে চলে গেল রান্নাঘরে। আর বিশাল হাসতে হাসতে গিয়ে সোফায় বসে পড়ল। সামিয়া বলল, শালা বজ্জাত বেটা, আমার দিয়ে এত রাতে কফি বানাইতেছে, তারা তোরে কফি খাওয়াইতেছে। এই বলেই সামিয়া কফির মধ্যে লবণ দিয়ে দিল। সামিয়া বলল, এবার দেখি কি করে খাস তুই। অন্যদিকে বিশাল দেখতে আসছিল যে সামিয়া কি করে, এসে দেখে এই অবস্থা। বিশাল বলল, আমাকে মজা দেখানোর ধান্দা তাই না? তোমাকে দেখাচ্ছে মজা। এই বলে সামিয়া আসার আগে বিশাল আবার সোফায় গিয়ে বসে পড়ল।
সামিয়া বলল, এই যে মিস্টার, আপনার কফি। বিশাল বলল, নাও এবার কফি নিয়ে আমার সামনে বসো। সামিয়া বলল, দেখুন আমার ঘুম পেয়েছে, আপনি খান, আমি যাই। বিশাল বলল, যা বলছি তাই করো। সামিয়া বিশালের সামনে বসে পড়ল কফি নিয়ে। বিশাল বলল, গুড, এখন কফিটা খাও। সামিয়া অবাক হয়ে বলল, আপনি খান। বিশাল বলল, না বেবি, তোমাকেই খেতে হবে। এই বলে জোর করে বিশাল সামিয়াকে কফি খাইয়ে দিল। দেওয়ার সাথে সাথে সামিয়া মুখ থেকে বের করে দিল, যা গিয়ে পড়ল বিশালের মুখে। আর বিশাল তো রেগে মেগে আগুন। সামিয়া ভয় পেয়ে গেল। বিশাল যেই ওকে ধরতে যাবে অমনি সে দৌড় দিয়ে নিজের ঘরে চলে গেল। বিশাল বলল, আজকে বেঁচে গেলে কাল কী হবে তোমার? বাঁকা হেসে বলল। তারপর বিশালও নিজের ঘরে চলে গেল। অন্যদিকে ছোট ভাইয়া রুষাকে কল দিয়েই যাচ্ছে, কিন্তু রুষা কল তো ধরছে না। ভাইয়া এবার রেগে গেল। রেগে গিয়ে ফোন বিছানায় ছুঁড়ে মারল। কিছুক্ষণ পর রুষা কল দিল, দিতে ভাইয়া ধরে ফেললো। ছোট ভাইয়া বলল, কই ছিলে এতক্ষণ? রেগে চিল্লিয়ে বলল। রুষা বলল, আসলে আমি ওয়াশরুমে ছিলাম, নিচু সুরে বলল। ছোট ভাইয়া বলল, ছোট ভাইয়া এবার কিছুটা শান্ত হলো। ছোট ভাইয়া বলল, ঠিক আছে, আর যাতে এমন না হয়, গম্ভীরভাবে বলল। রুষা বলল, ছোট ভাইয়া বলল, আই লাভ ইউ। রুষা বলল, এতক্ষণ কথা শুনি এখন আসছে লাভ ইউ বলতে? হবে না। ছোট ভাই বলল, আচ্ছা, আমার পিচ্চিটা কি খুব রাগ করছে? রুষা বলল, খুব না, অনেক অনেক বেশি। ছোট ভাই বলল, ওলে আমার বাচ্চার মা বুঝি খুব রাগ করছে? রুষা বলল, বাবুর আব্বুটা খুব পচা, তাই বাবুর আম্মু খুব রাগ করছে। ছোট ভাই বলল, সরি বাবুর আম্মু। রুষা বলল, আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। ছোট ভাইয়া বলল, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। রুষা বলল, বাই। ছোট ভাইয়া বলল, বাই। এই বলেই ভাইয়া কল রেখে ঘুমিয়ে পড়ল। সকালে আমাদের বাড়ি সাজানো হচ্ছে, কারণ কালকে আমাদের 3 ভাই বোনের এঙ্গেজমেন্ট। আমি ঘুমিয়ে আছি, হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমি বিরক্ত হয়ে কলটা ধরলাম। আমি বললাম, কোন পেত্নির জামাই রে আমার এই সকালবেলা আমার কল দিচ্ছে? রুদ্র বলল, নিজেকে নিজে পেতনি বললে আমার তো আর কিছু করার নাই। আমি বললাম, আমি পেতনি হতে যাব কেন? পেতনি তো আপনার বউ। রুদ্র বলল, ফারিয়া, আমি রুদ্র। আমি বললাম, তা তুমি এত সকালে কল করলে যে? রুদ্র বলল, সকাল 12টা বাজে। আমি বললাম, কি? রুদ্র বলল, আগে ম্যাডাম, আর আমরা সবাই তোমার বাসায়, তাড়াতাড়ি এসো। আমি বললাম, আচ্ছা, আমি আসছি। রুদ্র বলল, তাড়াতাড়ি এসো। আমি বললাম, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসলাম। আমি গেঞ্জি আর ট্রাউজার পাল্টে কালো কালারের স্কার্ট আর সাদা কালারের টপস পরে নিচে আসলাম। নিচে এসে দেখি রুদ্র, রুষা আর মেহেক বসে আছে। বিশাল বলল, মহারানীর ঘুম ভেঙেছে তাহলে? আমি গিয়ে রুদ্রের পাশে বসলাম। রুদ্র বলল, তা এতক্ষণ ঘুমানো হচ্ছিল কেন? আমি বললাম, ঘুম আসছিল তাই। বিশাল বলল, চলো এখন সবাই বের হই। আমি বললাম, কই যাব? রুষা বলল, শপিংয়ে। সারা বলল, আমি কি আসবো? সবাই দরজা দিকে তাকিয়ে দেখে সারা দাঁড়িয়ে আছে। বিশাল বলল, আরে সারা যে। ভাবিন বলল, তোমাকে কে আসতে বলেছে? আমি বললাম, আমি বলেছি। আসলে সারা আজকে থেকে আমার বিয়ে পর্যন্ত আমাদের এখানেই থাকবে। বিশাল বলল, ও আচ্ছা। ভাবিনের দিকে তাকিয়ে আমি বললাম, সামিয়া কই? সামিয়া বলল, এই তো আমি আপু। আমি বললাম, আচ্ছা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তুমিও আমাদের সাথে যাবে। বিশাল বলল, যাক, ভালোই হয়েছে, মনে মনে বলল। আমি বললাম, আমিও রেডি হয়ে আসি। আর মেহেক, তোমাকে বড় ভাইয়া তার রুমে ডেকেছে। মেহেক ভয়ার্থভাবে আমার দিকে তাকালো। মেহেক বলল, আচ্ছা, যাচ্ছি। এই বলে আমি রেডি হতে চলে গেলাম বড় ভাইয়ার রুমে। মেহেক বলল, কেউই তো নাই, যাক বাবা, ভালো হলো, আমি চলে যাই। এই বলেই পিছনে ফিরতে যাবে, তখনই ভাইয়ার সাথে ধাক্কা খেলো। ভাইয়া বলল, কোথায় যাওয়া হচ্ছে? মেহেক বলল, না মানে আসলে। ভাইয়া বলল, আই এম সো সরি মেহু। মেহেক অবাক হয়ে তাকিয়ে আছে। মেহেক বলল, আপনি ঠিক আছেন তো? ভাইয়া বলল, কেন, আমার আবার কি হবে? মেহেক বলল, না মানে আমাকে সরি বলছেন তো তাই।
ভাইয়া বলল, যাই হোক চলো নিচে যাই। মেহেক বলল, চলুন। এই বলে মেহেক যেতে লাগলে ভাইয়া মেহেকের গালে একটা কিস করে হনন করে চলে গেল। মেহেক গালে হাত দিয়েই দাঁড়িয়ে আছে, কি হলো কিছুই বুঝতে পারছে না। মেহেক বলল, কি হলো এটা? বজ্জাত আমাকে কিস করলো, এটা হইল?